ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। খাবারের দাম থেকে মান, অতিরিক্ত মূল্যে পানি কিংবা অপরিচ্ছন্ন ওয়াশরুম সহ নতুন বোর্ডের কাছে এক গাদা অভিযোগ দর্শকদের। নতুন বিসিবির সভাপতি তামিম ইকবাল জানিয়েছে, দর্শকদের কাছ থেকে শুনবেন সমস্যা, করবেন সমাধান। তামিম ইকবালের কথায় আশ্বস্ত হচ্ছেন দর্শকরা। তাদের প্রত্যাশা দ্রুতই সমস্যার এই সব সমাধান করবে বিসিবি। আমরা পুরো এই ক্রাউড থেকে 5 জন হোক বা 10 জন হোক, তাদেরকে র্যান্ডমলি চুজ করে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের সাথে বসবো। তাদের এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাবো যে তারা কোন জায়গায় প্রবলেম ফেস করছেন, কোন জায়গায় প্রবলেম ফেস করছেন না, কি কি জিনিস আমরা ভালো করতে পারি আর কোন কোন জায়গায় আরো ইমপ্রুভমেন্ট আনতে পারি। শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নতুন মিশন, সেটাও তামিম ইকবালের নেতৃত্বে নতুন বোর্ডের অধীনে। বিভিন্ন ধরনের উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছে এই বোর্ড, যার একটি দেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার দর্শকদের নিয়ে। দর্শকদের সুযোগ সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করবেন, এমনটাই বলেছেন বিসিবির সভাপতি। সেই দর্শকদের কাছে জানতে চাই যে বিসিবির নতুন বোর্ডের কাছে তাদের কি চাওয়া। ফার্স্ট অফ অল মানে ফুড ফ্যাসিলিটিস খুব বাজে আসলে। দেন যে নামাজ পড়ার জায়গা, ফর এক্সাম্পল আজকে একটা ফ্রাইডে, জুম্মার দিন, হ্যাঁ, তো ফ্রাইডেতে নামাজ পড়ার জায়গাটা খুব একটা সুন্দর না, মানে খুব একটা ভালো ছিল না। সো এইসব নিয়ে চাওয়া। আবার আমাদের যে ভিউইং কোয়ালিটি, যেরকম যে গ্রিলসগুলি, তো এটা তো আর মানে বাংলাদেশের সব স্টেডিয়ামেই আছে গ্রিলসগুলি। এই গ্রিলসগুলো অনেক প্যারা দেয়। দেন এগেন দ্য থিং ইজ, আমরা যে ইস্টার্ন গ্যালারি দেখি, আজকে আমরা নর্দার্নে বসছি, বাট ইস্টার্ন গ্যালারিতে এই রোদে তো ম্যাচ দেখা আসলে এটা জুলুমের ছাড়া কিছু না। তো এইসবের জন্য চেঞ্জেস এখন এটা তো বললেই হবে না, এটা তো ফুল মানে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জেস করতে হবে, বাট একটু ট্রাই করাটাই আর কি। তো সভাপতির কাছে আমাদের প্রত্যাশা হলো খাবারের দামটা নিয়ে যদি নিয়ে করে দেখা যায়, আমরা 40 টাকার পানি কিনছি আজকে 100 টাকা দিয়ে, মানে সব কিছুরই দাম বেশি। ওয়াশরুমের অবস্থা তেমন একটা কিন্তু ভালো না, পরিবেশ ভালো না। আমরা চাই যে আমাদের এই যে বর্তমান যে নতুন সভাপতি, উনি যেন এটাকে আরও ডেভেলপ করে। আমাদের যে দর্শক আছে ওনাদের প্রত্যেকের যেন উনি একটু মানে আমাদের এই যে সুযোগ সুবিধাগুলো আছে আমরা যে পাওয়ার যোগ্য, এগুলো যেন আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। যেমনটা শুনছিলেন যে দর্শকদের খাবারের মান থেকে শুরু করে খাবারের দাম কিংবা পানির দাম, ওয়াশরুম সহ অপরিচ্ছন্ন, অব্যবস্থাপনার অনেক ধরনের অভিযোগই দর্শকদের আছে। তবে বিসিবির সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে যে নতুন বোর্ড, সেই বোর্ডের অধীনে যেমনটা বিসিবি সভাপতি বলেছেন পরিবর্তন আনতে চান দর্শকদের জন্য, সেই পরিবর্তনটা আসবে এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেটের সমর্থকদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এদিকে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দেখতে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শুক্রবার দুপুর 12:30টার দিকে মিরপুরে হাজির হন প্রণয় ভার্মা। তাকে স্বাগত জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এরপর মিরপুরের প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করেন ভারতীয় হাইকমিশনার। প্রণয় ভার্মার হোম অফ ক্রিকেটে আসাটা ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সবশেষ টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে যায়নি বাংলাদেশের পর থেকে ভারতীয় বোর্ডের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছিল বিসিবির। তবে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেবার পর থেকেই বদলে যেতে থাকে পরিস্থিতি। 2011 সালের পর আবারও বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। টাইগারদের বিপক্ষে অজিদের সিরিজটা আগেই নিশ্চিত করেছিল বিসিবি। তবে সূচিতে কিছুটা পরিবর্তন এনে বাংলাদেশ সফরের দিনক্ষণ ঘোষণা করেছে অজি ক্রিকেট বোর্ড। 5 জুনের পরিবর্তে 9 জুন শুরু হবে ওয়ানডে সিরিজ। টি-20 সিরিজ শুরু হবে পূর্ব নির্ধারিত সূচির 2 দিন পর। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে খবরটা নতুন নয়। 2026 সালের শুরুতে ঘরের মাঠে বছর জুড়ে হওয়া হোম সিরিজের সূচি প্রকাশ করেছিল বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের সময়সূচিটাও তখনই প্রকাশ করেছিল বোর্ড। কিন্তু সেই সূচি অনুযায়ী 5 জুন শুরু হবার কথা ছিল ওয়ানডে সিরিজ। এরপর 8 ও 11 জুন হবার কথা পরের 2 ওয়ানডে। অজিদের বিপক্ষে 15 জুন প্রথম টি-20, 18 জুন দ্বিতীয় আর 21 জুন হবার কথা ছিল তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ। কিন্তু সেই সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। কয়েকদিন পিছিয়েছে সিরিজ, কারণ বাংলাদেশ সফরে আসার আগে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। বিসিবির পর এবার বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করল অজি ক্রিকেট বোর্ডও। পরিবর্তিত সূচি অনুযায়ী 9 জুন শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের 2 ম্যাচ 11 ও 14 জুন। 3টি ম্যাচই হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে।
17 জুন শুরু হবে টি-20 সিরিজ। অজিতের বিপক্ষে বাংলাদেশের শেষের 2 ম্যাচ 19 ও 21 জুন। 3 ম্যাচের টি-20 সিরিজের সবগুলো খেলাই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হবে 2 মে, কিন্তু এর 6 দিন পরে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। 8 থেকে 12 মে হবে প্রথম টেস্ট। সম্ভাব্য ভেন্যু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট শুরু হবে 16 মে মিরপুরের হোম অফ ক্রিকেটে। সিরিজ খেলতে 3 মে করাচি থেকে ঢাকার ফ্লাইট ধরবে পাকিস্তান টেস্ট দলের প্রথম গ্রুপ। আর পিএসএল এর ফাইনালে যদি কোনো ক্রিকেটার অংশ নেন তারা ঢাকায় আসবেন 4 মে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ঢাকা প্রিমিয়ার লিগের 12 ক্লাবের কারোরই সেভাবে আলাদা মাঠ নেই। অনুশীলন করে এক মাঠে, পাশাপাশি খুব কম দলই থাকে ব্যাটিং বোলিং কোচ। টেন্টের অবস্থা আরও ভয়াবহ। ক্ষমতাসীন দলগুলো থাকে মিরপুর একাডেমিতে। এমনকি একই মালিকানার কয়েকটা দল থাকায় এক দলের প্রতি অন্য দলের নমনীয় হওয়ার ঘটনাও ওপেন সিক্রেট। ঢাকা লিগের এই দুরবস্থার গভীরে ঢুকেছেন আফনান পিয়াল। ধরুন আপনি একজন ব্যাটার, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেন। লিগের প্রথম 2-3 ম্যাচ শেষে আপনি খুব বেশি রান করতে পারলেন না। সমূহ সম্ভাবনা আছে পুরো লিগই আপনি অফ ফর্মে থাকবেন কিংবা গড়পড়তা মানের একটা লিগ শেষ করবেন। কারণ হচ্ছে ফর্মে ফিরতে হলে যে ধরনের ফ্যাসিলিটিস দরকার একটা ক্লাব সেই ফ্যাসিলিটিস কখনোই অফার করে না। একটা ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবে হেড কোচ থাকে, অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে। এর বাইরে খুব কম ক্লাবেই স্পেশালিস্ট ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ থাকে। যে ক্রিকেটারটা অফ ফর্মে থাকেন তার জন্য ব্যাক করা কঠিন হয় এবং ফলে দেখা যায় যে সেই সালাউদ্দিন, সুজন, সোহেল, তালহা কিংবা বাবুলদের কাছেই তারা গিয়ে কাজ করেন। তারা অফ ফর্ম থেকে ফর্মে ফেরার চেষ্টা করেন। প্রিমিয়ার লিগের 12টা ক্লাবের প্রায় সবগুলোই স্টেডিয়ামের একাডেমি মাঠে প্র্যাকটিস করে। এক জায়গায় গাদাগাদি হয়ে সব দল প্র্যাকটিস করে। সেই প্র্যাকটিসের কোয়ালিটি আসলে কতখানি প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, ধানমন্ডি স্পোর্টস ক্লাব তাদের যে মাঠ আছে ধানমন্ডিতে সেখানে তারা প্র্যাকটিস করে, পাশাপাশি মোহামেডানও একই মাঠে মাঝে মাঝে প্র্যাকটিস করে। কিন্তু এর বাইরে প্রায় সবগুলো দলই সেই একই জায়গায় প্র্যাকটিস করে, মিরপুর একাডেমি মাঠে। এটা নাই, ওটা নাই, সেটা নাই, এই নাইয়ের গল্পর আসলে কোনো ধরনের শেষ নাই। যদি টেন্টের কথাও বলি, টেন্টের অবস্থাও ভয়াবহ। যারা ক্ষমতাসীন দল থাকে, আগে যেমন আবাহনী এবং শাহিনপুকুর ছিল, তারা থাকতো মিরপুর একাডেমিতে যেখানে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা থাকেন। লাস্ট সিজনে আবার দেখা গিয়েছিল লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং মোহামেডান সেই সুবিধাটা নিয়েছে। এবারও হয়তো তারাই সেই সুবিধাটা নেবে। এর বাইরে কিছু দল ক্রীড়াপল্লীতে থাকে কিংবা ধানমন্ডি বা অন্য জায়গাটায় থাকে। একটা 50 ওভারের ম্যাচ খেলার পর যে ধরনের রিকভারি ক্রিকেটারদের দরকার হয়, সেই রিকভারিটাও কিন্তু দলগুলো অফার করতে পারে না। সো এরকম নানাবিধ সমস্যাই কিন্তু ঢাকা লিগের ক্লাবগুলোতে থাকে। শুধু তাই না, একই মালিকানার বেশ কয়েকটা দলও থাকে। আগে যেমন আবাহনী, শাহিনপুকুর একই মালিকানার ছিল, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স একই মালিকানার দল। সো ক্রিকেট পাড়ায় একটা ওপেন সিক্রেটও আছে, একটা দল যখন বিপদে পড়ে কিংবা কোনো ধরনের সমস্যায় পড়ে, অন্য দল তাদের ক্ষেত্রে একটু নমনীয় থাকে। এটা ক্রিকেট পাড়ায় এক প্রকার ওপেন সিক্রেট এবং এই ঘটনার কারণে অনেক ক্রিকেটারই তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন। আর নিচের লেভেলের ক্ষেত্রে এই ঘটনা আরও ভয়াবহ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। জামাল ভুঁইয়া কিংবা তারিক কাজী, বিদেশের মাটিতে বেড়ে ওঠা ফুটবলাররা এখন বাংলাদেশের ফুটবলের এক অবিচ্ছেদ্য শক্তি। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে আরও এক নতুন নাম। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাঠ কাঁপানো স্ট্রাইকার ট্রেভার ইসলাম শুক্রবার নিশ্চিত করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। গোল খরায় ধুঁকতে থাকা বাংলাদেশের আক্রমণ ভাগে তিনি হতে পারেন দীর্ঘ প্রতীক্ষিত এক গোল মেশিন। 21 বছর বয়সী ট্রেভার ইসলাম আসছেন। তরুণ এই প্রতিভা
বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের NCAA ডিভিশন 1 লিগে। পজিশন মূলত সেন্টার ফরওয়ার্ড হলেও দুই উইংয়ে সমান পারদর্শী ট্রেভর। তার শেকড় মিশে আছে নরসিংদীতে। বাবা সেলিম হোসেন প্রবাসী হলেও ছেলে বড় হয়েছেন ক্যালিফোর্নিয়ায়। তবে নারীর টানেই এখন বাংলাদেশের আক্রমণ ভাগে ত্রাতা হতে প্রস্তুত এই তরুণ। Stanford University the portion of which is world's topmost university. So not only he's a good player, he's a brilliant student as well. মানে যেটা খুব রেয়ার কম্বিনেশন ফুটবলিং ওয়ার্ল্ডে। সো আমি ওকে বলি যে আপনি তো ইউর এ ভেরি ইউনিক ক্যারেক্টার ফর দ্যাট ম্যাটার অ্যান্ড ট্রুলি জেম ফর এনি নেশন। তো উনি ইচ্ছা পোষণ করে বাংলাদেশে খেলার জন্য I will finish the passport within a month as we have done the birth certificate and we will be ready to welcome him whenever he is ready. প্রত্যেকটা সাইকেলের আগে আমরা ওনাকে যোগাযোগ করব। বাফুফের তথ্য মতে আগামী মে মাসের মধ্যেই শেষ হবে পাসপোর্ট তৈরির আনুষ্ঠানিকতা। তবে ভক্তদের জন্য কিছুটা অপেক্ষার খবরও আছে। পড়াশোনা এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় দলের প্রতি দায়বদ্ধতার কারণে এবছরের জুন বা সেপ্টেম্বর উইন্ডোতে তাকে পাওয়া প্রায় অসম্ভব। সব ঠিক থাকলে নভেম্বরে দেখা যেতে পারে তাকে, নতুবা আগামী বছর শুরুতেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। আনফরচুনেটলি বলেন যে দেখো আমার 26-এ আমার অ্যাভেলেবিলিটি ইজ ভেরি ডিফিকাল্ট, আমার অনেক কমিটমেন্ট অলরেডি আছে, বাট 27 থেকে আমি ইনশাল্লাহ আই উইল বি এবল টু কন্ট্রিবিউট। আর 26-এর শেষে হয়তো আমি একটা চান্স নিতে পারি। গোলখরায় ধুঁকতে থাকা বাংলাদেশ দলের আক্রমণ ভাগে ট্রেভর ইসলাম হতে পারেন একজন পারফেক্ট নাম্বার 9। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। টি-20তে 100টি 50-র রেকর্ড গড়লেন বাবর আজম। ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-20তে শততম 50-র দেখা পেয়েছেন এই ডানহাতে। তবে বিরাট কোহলিকে পেছনে ফেলে দ্রুততম 150-র রেকর্ড বাবরের। আফনান পিয়ালের রিপোর্টে দেখে নেওয়া যাক টি-20তে সর্বোচ্চ 50 করা ব্যাটারদের তালিকায় বাংলাদেশিদের অবস্থান কোথায়। টি-20 ক্রিকেটে বাবর আজমের পারফরমেন্স নিয়ে সমালোচনার শেষ নাই, কিন্তু এই বাবরই টি-20 ক্রিকেটের রেকর্ডের পর রেকর্ডের মালিক। কদিন আগেই দ্রুততম 12,000 রানের মালিক হয়েছেন বাবর। প্রথম ব্যাটার হিসেবে পিএসএলে 4,000 রানের মাইল ফলকও স্পর্শ করেন এই ডানহাতি। এবার আরও একটা রেকর্ডের মালিক হলেন পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয়। পাকিস্তান সুপার লিগে বৃহস্পতিবার রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমির 8 উইকেটের জয়ে 51 বলে অপরাজিত 71 রানের ইনিংস খেলেন বাবর। ফলে টি-20তে শততম 50-র দেখা পেলেন শরীফুল রানাদের অধিনায়ক। ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে টি-20তে শততম 50-র দেখা পেলেন বাবর। তার আগে এই মাইল ফলকের দেখা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জস বাটলার। 116 50 নিয়ে টি-20তে সর্বোচ্চ 50 ওয়ার্নারের, 107 50 নিয়ে দুয়ে কোহলি, বাটলার বাবরের সমান 100টা করে 50। 50-র সেঞ্চুরির তালিকায় লেটেস্ট হলেও এই তালিকায় দ্রুততম বাবর। মাত্র 341 ইনিংসে 150 করা বাবর পেছনে ফেলেছেন চির প্রতিদ্বন্দ্বী বিরাট কোহলিকে। 100টা 50 করতে কোহলির চেয়ে 60 ইনিংস কম লেগেছে বাবরের। বাটলারের লেগেছিল 468 ইনিংস। এই তালিকায় বাংলাদেশিদের অবস্থা খুব একটা সুখকর না। 55টা 50 করে তামিম ইকবাল বাংলাদেশের সেরা, সব মিলিয়ে 32তম। 35টা করে 50 মুশফিকুর রহিম আর লিটন দাসের, তারা আছেন 98 নম্বরে। একটা 50 কম সাকিব আল হাসানের, 26টা 50-র মালিক রিয়াদ। এবারের পিএসএলে দারুণ ছন্দে আছেন বাবর। এরই মধ্যে করে ফেলেছেন 300-র বেশি রান, আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার 2-এ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। স্প্যানিশ ক্লাব ওয়ে কর্নোয়ার মালিকানা লিওনেল মেসি কিনে নেওয়ার পর সেখানে চলছে উৎসবের আমেজ। পঞ্চম টায়ারের এই ক্লাবটি মেসির নামের কারণে আরও প্রচার ঘটবে বলে আশা দলটির জুনিয়র টিমের কোচ আদ্রিয়ান মন্টেরোর। আর মেসির হাত ধরে নতুন যাত্রা শুরুর প্রত্যাশা অভিভাবকদের। বার্সেলোনা ও লিওনেল মেসি ফুটবল ইতিহাসে এই দুই নাম যেন একে অপরের পরিপূরক। দুই দশকের মায়া কাটিয়ে 2021 সালে যখন চোখের জলে প্রিয় শহর ছেড়েছিলেন, তখন হয়তো কেউ ভাবেনি ভিন্ন এক পরিচয়ে আবারও এই জনপদেই ফিরবেন তিনি। স্থানীয় ফুটবল মেধা অন্বেষণের লক্ষ্যে স্পেনের পঞ্চম টায়ারের ক্লাব ওয়ে কর্নোয়ার শতভাগ মালিকানা কিনে নেন আর্জেন্টাইন তারকা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্থায়িত্ব এবং শেকড়ের সাথে সংযোগ রেখে ক্লাবটিকে এগিয়ে নিতেই মেসির এই আগমন।
নিশ্চিতভাবেই এখন অনেক মানুষ এই ক্লাবকে দেখতে আসবে। মেসির নাম ক্লাবের ব্যাপক প্রচার ঘটাবে। অনেক শিশু এখন মেসির ক্লাবে খেলার স্বপ্ন দেখবে। এটি আমাদের ক্লাবের জন্য এক বিশাল আনন্দ এবং গুরুত্ব বয়ে আনবে। 1951 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি পরিচিত তাদের ফুটবল একাডেমির জন্য। এখান থেকেই উঠে এসেছিলেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া এবং মেসির সাবেক সতীর্থ জর্ডি আলবার মতো তারকারা। অভিভাবকদের চ্যাট গ্রুপেও এখন একটাই আলোচনা, তাদের সন্তানরা এখন বিশ্বের সেরা ফুটবলারের মালিকানাধীন ক্লাবে খেলছে। খবরটা আমাদের জন্য ছিল বিশাল এক বিস্ময়ের। আমরা মোটেও এটা আশা করিনি। আমরা যখন খবরটি পেলাম তখন সবাই রীতিমতো চমকে গিয়েছিলাম। বাচ্চারা বিশ্বাসই করতে পারছে না যে লিওনেল মেসি তাদের ক্লাব কিনে নিয়েছেন। তারা ভীষণ খুশি, এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে লিও যেন একবার তাদের দেখতে ক্লাবে আসেন। 38 বছর বয়সী মেসি যখন আসন্ন বিশ্বকাপে শিরোপা ধরে রাখার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই স্পেনে ফুটবলের প্রসারে শুরু করলেন নিজের নতুন যাত্রা। কর্নোয়ার সাধারণ এই মাঠ থেকে হয়তো আগামীর কোনো মহাতারকা উঠে আসবে LM10-এর হাত ধরে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বোলোনিয়াকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে অ্যাস্টন ভিলা। 2 লেগ মিলিয়ে 7-1 গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলের দেখা পান ওয়াটকিন্স, বুয়েন্দিয়া ও রজার্স। তবে 25 মিনিটে রজার্স পেনাল্টি মিস না করলে গোলের সংখ্যা বাড়তে পারত। দ্বিতীয়ার্ধের ম্যাচে ফেরার চেষ্টা করলেও সকল প্রচেষ্টা বিফলে যায় বোলোনিয়ার। উল্টো 89 মিনিটে আরও একটি গোল হজম করে সফরকারীরা। আর ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করার আনন্দে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।